করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে, থমকে গিয়েছে পুরো বিশ্ব, ঘরে ঘরে মানুষ তাদের অবস্থান করছে এবং সবাই অনেক আতঙ্কে রয়েছে যে ঘরে ঘরে কিভাবে থাকবে এবং তাদের জীবিকার জন্য বাহিরে কিভাবে যাবে। কিন্তু তারই মধ্য দিয়ে আপনাদের জানা আছে আউটসোর্সিংয়ের ব্যবসা, এবং আউটসোর্সিং ঘরে বসেই করা যায়। বিশ্ব শুধুমাত্র একটি দেশে না, বিশ্বের বিভিন্ন দেশে কানেক্টেড হওয়া যায় আউটসোর্সিংয়ের মাধ্যমে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্স। সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম আউটসোর্সিং, এই বিশাল ব্যবসার ভেতরে যারা আছেন ছিলেন এবং যারা আসতে চেয়েছিলেন তাদের এই সময়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ সময়। এই সময়টিকে আপনি যে যেখানেই আছেন সেই সময়টিকে কাজে লাগাতে পারেন। আমাদের আজকের টপিক নির্ধারিত হয়েছে আউটসোর্সিং খাতে করোনার প্রভাব, করণীয় এবং সম্ভাবনা। এই সম্ভাবনার দিকে আমরা একটু আশা রাখতে চাই এবং আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমাদের সাথে আজকে কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব তৌহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফি4টেক, এবং আমাদের সাথে দর্শক স্টুডিওতে আছেন একজন, এছাড়াও অনলাইনে দুজন যুক্ত রয়েছেন। তাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন জনাব ওয়াহিদ শরীফ, প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, যেটাকে আমরা বাক্য বলি। আমাদের মাঝে আরও যুক্ত থাকছেন জনাব তানজিরুল বাশার, ব্যবস্থাপনা পরিচালক মাই আউটসোর্সিং লিমিটেড। আপনাদের যারা আছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এবং স্টুডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা। যেটি বলছিলাম যে আউটসোর্সিং নিয়ে কিন্তু অনেকেরই অনেক আশার বাণী থাকে, কিন্তু তারপরও এই মুহূর্তে তারাও কিন্তু একটা বিশাল ধাক্কার মধ্যে নিশ্চয়ই পড়েছে। আমি সেই জিনিসটাই জানবো যে যখন ব্যবসায় স্লো হয়ে যায়, ইকোনমির একটা এফেক্ট পড়ে এবং সেই কাস্টমার নিডস কমে যায়, ডিমান্ড কমে যায়, সেই সাথে কোম্পানিগুলো একটা স্লো ডাউনের প্রসেসিংয়ের মধ্যে চলে আসে। এই সময়টা যারা আউটসোর্সিং নিয়ে কাজ করছিলেন বেশ কিছু বছর ধরে, এবং বাংলাদেশ সরকার যেহেতু আইটি নিয়ে খুব জোর দিচ্ছিল, তাদের সাথে কানেক্টেড হয়ে কিন্তু আউটসোর্সিং বিজনেসটা বিপিও যেটাকে আমরা বলে থাকি। তো এই বিষয়গুলো একটু জানবো যে এই মুহূর্তে করোনা ছোবলে কিভাবে মোড় নিচ্ছে এই বিজনেসটা। ধন্যবাদ। আসলে প্রথমত হচ্ছে যে আউটসোর্সিং, যে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার আউটসোর্সিং, তারা কিন্তু গত 10 বছরে আমাদের প্রায় 150টার বেশি মেম্বার, 50,000-এর বেশি লোক কাজ করতেছে, 50,000-এর বেশি তরুণ তরুণী। যেখানে কিন্তু আগে ধারণা ছিল যে আউটসোর্সিং কাজগুলি হচ্ছে স্টুডেন্টরা করবে, ফ্রিল্যান্সাররা করবে, তা কিন্তু না। সবাই মিলে কিন্তু সে কাজটা করা হচ্ছে গত 10 বছরে। যদি আমরা করোনার সময়টা দেখি, দেখেন প্রতি দুর্যোগগুলো কিন্তু আগে আসতো বাংলাদেশে দেশব্যাপী, লাইক বন্যা, খরা, সেটা আসলে স্পেসিফিক ফর দ্য কান্ট্রি। এবং আমরা সেটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, জানতাম যে কিভাবে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে করোনার যে কোভিড-19 এর যে প্রভাব, সেটা কিন্তু একদমই মানে অনাকাঙ্ক্ষিত, এবং সেটা কিন্তু গ্লোবালি। যদি আপনি দেখেন মার্চের 8 তারিখে বাংলাদেশে প্রথম সাসপেক্টেড করোনা পেশেন্ট পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা তখন কিন্তু হিউজ নাম্বার, ওই মার্চে যদি আমরা দেখি। সো বাংলাদেশের আগেই কিন্তু আমাদের যারা কান্ট্রি, যাদের সাথে আমরা কাজ করি, তারা কিন্তু ব্যাডলি এফেক্টেড, লাইক ইউএসএ মার্কেটে বা ইউরোপ মার্কেটে, কিন্তু ইভেন এশিয়াতে সবাই কিন্তু আমাদের আগে এফেক্টেড হয়েছে। সবার লাস্টে কিন্তু এখন বাংলাদেশ। বাংলাদেশে দেখেন আমাদের গত 4 মাসে কিন্তু আমাদের কাজগুলি চলছে, যদিও ওটা সীমিত আকারে। আপনি যেটা কিছুক্ষণ আগে বলছেন যে কর্মসংস্থান কিন্তু অনেকের থমকে যাচ্ছে, কাজ হচ্ছে না, বাট যেহেতু আমরা কাজ করছি অনলাইন বেস করে, আমাদের ম্যাক্সিমাম কাজই হচ্ছে অনলাইন, সেখানে কিন্তু আমরা ওয়ার্ক ফ্রম হোমের একটা প্র্যাকটিস শুরু করতে পেরেছি, যেটা বাংলাদেশেও নতুন। বাংলাদেশে কিন্তু আমরা কাজ করতাম, বাট আমাদের অফিসে এসে কিন্তু আমাদের যারা কলিগসরা কাজ করতো, বাট লাস্ট 4 মাসে কিন্তু টোটাল সিস্টেমটাকে চেঞ্জ হয়েছে। যদি আপনি বলেন যে আমাদের একটা বড় ট্রেন্ড আছে কল সেন্টার। সো আগে কল সেন্টারটা কি হতো, যে আমাদের অফিসে আসতো 40 জন, 50 জন, 100 জন লোক, 200 জন লোক একটা ফ্লোরে বসে কাজ করতো। বাট আমরা যখন মার্চ মাসের 26 তারিখ থেকে বন্ধ হয়ে গেল অফিসিয়ালি সাধারণ ছুটি, কিছু কিছু সেবা কিন্তু আমরা বাসায় দিতে পারিনি, কারণ ডিউ টু ক্লায়েন্টের কিছু সফটওয়্যার থাকে যেগুলি কিন্তু চাইলেই খুব সহজেই বাসায় কানেকশন করা যায় না। এবং আমরা কিন্তু বিটিআরসি থেকে ইমিডিয়েট পারমিশন পেয়েছিলাম বাসা থেকে কাজ শুরু করার জন্য। কিন্তু বাংলাদেশে যেটা হয় যে আমরা বলি যে আমরা খুব মানে টেক ফ্রেন্ডলি, বাট যখন রিয়েল টাইম পড়লে কিন্তু আসলে রিয়েল সিনারিওটা বের হয়ে আসে। মনে করেন যে আমাদের যারা বাসায় থাকে তারা ঠিকই ল্যাপটপ বা ডেস্কটপ আছে, কিন্তু মেনটেনেন্স করে না। দেখা যায় বাসায় অফিসে কাজ করছে, বাসায় যে হয়তো বা খালি মুভি দেখছে, কিন্তু ল্যাপটপে যে কাজ না করলে ল্যাপটপে স্লো বা বিভিন্ন রকম বাগ থাকে, সেটা কিন্তু ফিক্সিংটা হচ্ছে না। ইন্টারনেট ইউজ করছে ঠিকই, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ব্যান্ডউইথটা সেখানে নেই।
ইভেন সিম্পল একটা হেডফোন, যে আমি কথা বলবো, আমি যখন বাসায় বসে কাজ করব আমাকে তো কথা বলতেই হবে, অফিসের সাথে যোগাযোগ করতে হবে, আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। সো একটা হেডফোন অনেকের বাসায় নেই, বাট ওই সময় কিন্তু আপনার খেয়াল আছে এপ্রিলের ফার্স্ট উইকে সব কিছু বন্ধ ছিল। সো আমাদের কিন্তু বাসায় বাসায় তখন ইকুইপমেন্ট পাঠাতে হয়েছে, যে আমাদের অফিস থেকে আমরা ল্যাপটপ, তারপর হেডফোন, সেগুলো কিন্তু আমাদের লোকরা যে অনেকের বাসায় দিয়ে আসছে। বাট সে জায়গাতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল সার্ভিসটাকে আপ রাখার জন্য। বাট আলহামদুলিল্লাহ আমরা সার্ভিসটাকে আপ রাখতে পেরেছি। এবং এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেহেতু করোনা একটা মহামারী এবং সেটা একটা মরণঘাতী রোগ, অনেকেই চিন্তা করেছে, যদি এখন এটা অনেকটা মানুষের জীবনযাত্রার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বা শুরুর দিকে কিন্তু অনেক গার্জিয়ানরাই কিন্তু অ্যালাউ করে নাই তাদের সন্তানদেরকে কাজ করার জন্য, কারণ তারা ভেবেছে যে এখন সন্তান কাজ করার থেকে 3 মাস 5 মাস কাজ না করাটা আসলে ভালো, আগে মানে প্রাণে বেঁচে নেই তারপরে কাজ করব। বাট এখনই মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে এবং তারা আবার কাজে ব্যাক করতেছে। এবং আমরা যেটা বলছি যে জীবন এবং জীবিকা একসাথে নিয়েই চলতে হবে। সঠিক। জি জি, আমি একটু আমাদের সাথে অনলাইনে যিনি যুক্ত আছেন, বাক্যর প্রেসিডেন্ট জনাব ওয়াহিদ শরীফ, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই মুহূর্তে আউটসোর্সিং যে বিজনেসটা তার কি প্রভাব পড়েছে করোনার কারণে, এটা আপনার কাছে জানবো। বাক্য আসলে কি করে, বাক্য কাদেরকে নিয়ে কাজ করে, এবং এই মুহূর্তে বাক্যর পদক্ষেপ স্টেপসগুলো কি? জি, ধন্যবাদ। বেসিক্যালি বাক্য, যেটা অমিত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, যে স্ট্যান্ডস ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং। আমরা বেসিক্যালি কল সেন্টার এবং আউটসোর্সিং বিপিওর ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করি। আমাদের এখন 120টারও বেশি মেম্বার আছে আমাদের সাথে, যাদের কাজই হচ্ছে আউটসোর্সিং নিয়ে কাজ করা, দেশি এবং বিদেশি ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়া আর কি। তো বেসিক্যালি আমাদের এই করোনা শুরু হওয়ার সময় ইন্টারন্যাশনাল, যেহেতু ইট এফেক্টেড দ্য হোল ওয়ার্ল্ড, তো আমাদের যারা ইন্টারন্যাশনাল কাজ করতো তাদের কাজ মোটামুটি অলমোস্ট 90% to 100% আপনার বন্ধ হয়ে যায়, যেহেতু ওইসব দেশের কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। সো এবং ডোমেস্টিক্যালি অলমোস্ট 60-70% কোম্পানির কাজ বন্ধ হয়ে যায়, বিকজ আমাদের এখানে লকডাউনে আমরা চলে যাই। সো দ্য ইন্ডাস্ট্রি একটা বিশাল একটা প্রবলেমের মধ্যে পড়ে, যেহেতু কোনো কাজ নাই, কোনো ক্যাশ ফ্লো নাই। সো এখানে মানুষজন কাজ করছে, তাদেরকে তাদের স্যালারি একটা ইস্যু আছে, সবকিছু মিলাই একটা স্থবির অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। আবার অন্যদিকে যেহেতু দেখি যে এই সিচুয়েশনে কিছু কোম্পানির কাজ চলমান আছে, যারা ধরেন সিটিজেন সার্ভিসে কাজ করে থাকে, যেমন 333, 999, 16263 যে স্বাস্থ্য বাতায়ন, এরকম ধরেন যেগুলো ইমার্জেন্সি সার্ভিসেস আছে সরকারের বা প্রাইভেট সেক্টরের, টেলিযোগাযোগ খাতকে সেবা দেওয়াগুলা জায়গাগুলা, সেই জায়গাগুলোতে কিন্তু আবার কাজ চলমান রাখতে হয়েছে। 24/7 সাপোর্ট কিন্তু কন্টিনিউয়েশন করেছে আমাদের এই মেম্বার কোম্পানিগুলাই। সো সেখানে ধরেন যতই সমস্যা থাকুক না কেন, লকডাউনের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, তো এমপ্লয়ীদেরকে বাসা থেকে কাজ করার কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আবার অফিসেও এনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হেলথ কোড মেনটেন করে কাজ করার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা তখন পড়েছিলাম। সো বাক্য যেটা করেছে, যে আমাদের রেগুলেটরি সাপোর্ট নিয়ে ওয়ার্ক ফ্রম হোম ইনেবল করেছে, যাতে ওয়ার্ক ফ্রম হোম করতে পারি আমরা। তারপরে সিকিউরিটির দিকটা দেখেছি আমরা, ল এনফোর্সমেন্ট, আইসিটি ডিভিশন, বিটিআরসি, ঢাকা সিটি কর্পোরেশন, যেখানে যেখানে রেগুলেটরি সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো আমরা মেম্বারদেরকে দিয়েছি। এবং এমপ্লয়ীদেরকে কিভাবে হেল্প করা যায়, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, এরকম একটা গাইডলাইন আমরা করে সব মেম্বারদেরকে দিয়েছি, যে আপনারা এইভাবে মেনটেন করে চলবেন, এইভাবে গাইডলাইনগুলো মেনটেন করবেন, যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন। ইভেন যে সরকারের থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল তখন, সেই প্রণোদনা প্যাকেজ পেতে গেলে কি কি ধরনের সহযোগিতা লাগবে সেটা নিয়ে আমরা বিসিসিআই এর সাথে কাজ করেছি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এদের সাথে আমরা কাজ করেছি, যে আমাদের মেম্বাররা যাতে এই প্রণোদনা প্যাকেজগুলা সহজে অ্যাক্সেস করতে পারে। এবং অনেক ব্যাংকও আমাদের সাথে এগিয়ে এসেছে, আমাদের সাথে কিছু প্রাইভেট ব্যাংক এগ্রিমেন্ট সাইন করেছে আমাদের মেম্বারদেরকে ফাইন্যান্সিং করার জন্য। সো অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমাদের কাজ হচ্ছে আমাদের মেম্বারদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, তাদেরকে কিভাবে সহযোগিতা করা, এবং গভর্নমেন্টের সাথে বা স্টেক হোল্ডারদের সাথে লিয়াজো মেনটেন করে পলিসি লেভেলে কি জিনিসগুলো, কি সাপোর্ট আমরা দিতে পারি, সো দ্যাট ইন্ডাস্ট্রি বেনিফিটেড হয়। আচ্ছা, যে বিষয়টি যে আপনি যেটা বলছিলেন,
বাসায় বসে কাজ করার জন্য যে সুযোগ এবং কিছু কিছু সার্ভিসেস যেটা সরকারও প্রোভাইড করে কিংবা প্রাইভেট কোনো ইনস্টিটিউশনস প্রোভাইড করে, রেগুলার বেসিসে প্রোভাইড করতে হয়, কোনো গ্যাপ দেওয়া যায় না। ঠিক এই বিষয়টি নিয়ে আমি একটু জনাব তানজিরুল বাশারের কাছে আসবো, যিনি মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু একটা বিষয় যে অনেক কোম্পানির এখন এমন অবস্থা যে তারা মানুষকে ছাঁটাই করতে হচ্ছে, নতুন এমপ্লয়িজ নেওয়ার তো দূরে থাকুক, তো এই যে একটা কাট ডাউন প্রসেস চলছে, তার মধ্য দিয়ে আরেকটা বিষয় অনেকেই এখন অনলাইন বেসড বিজনেসে আসছে। যে বিজনেসেই থাকুক না কেন, যেহেতু মুভমেন্ট একটা রেস্ট্রিকশন, অনলাইনে যেহেতু কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে এই অনলাইন বিজনেসগুলোকে যারা ইন্টারেস্টেড তাদেরকে একটু গাইড করার প্রয়োজন হয়, তাদেরকে ট্রেনিংয়ের প্রয়োজন হয়, বা কেউ যদি আউটসোর্সিংয়ে ইন্টারেস্টেড হয় তারা আসলে কিভাবে করবে? কারণ অনেকেই আছে যে অন্য কোম্পানিতে ছিল, অন্য ব্যবসার ভিতরে ছিল, অন্য চাকরির ভিতরে ছিল, তারা এখন যুক্ত হতে চায়, তাদের জন্য কি কোনো পরিকল্পনা বা কোনো ব্যবস্থা করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন যে বিপিও ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করি তখন আসলে আমরা বিভিন্ন কোম্পানিগুলোর কাস্টমার কেয়ার, ব্যাক অফিস, কল সেন্টার, এই প্রসেসগুলো নিয়ে কাজ করি। সো বর্তমানে যখন কোভিডের পর আমরা দেখলাম যে কাজের প্যাটার্ন গুলো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখন আসলে মোরলেস মানুষজন সেলস রিলেটেড সার্ভিস গুলো বেশি চাচ্ছে এবং তারা আপনার যেখান থেকে আসলে তার রেভিনিউ জেনারেট করতে পারে, হ্যাঁ, সেই ধরনের সার্ভিস গুলো বেশি আছে। সো এখানে আর্নিংটা হবে ডেফিনেটলি। সো আমরা দেখেছি যে ইভেন আমাদের ক্লায়েন্টের মধ্যেও যে যেখানে একটা বেসিক কাস্টমার কেয়ার আমাদের হ্যান্ডেল করতে হতো, সেখান থেকে আমাদেরকে এখন টোটালি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ডিফাইন করে সেখান থেকে আমরা কিভাবে এটাকে কস্ট সেন্টার না করে এটাকে রেভিনিউ সেন্টার করতে পারি সেদিকে আমাদের টোটালি ওয়ার্কআউট করতে হচ্ছে। সো ওই জায়গাটাতে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন কোম্পানিগুলোর জন্য ই কমার্স প্ল্যাটফর্ম ডেভেলপ করে দিচ্ছি, তাদের আমরা লিড জেনারেশন করে দিচ্ছি, তাদেরকে আমরা সেলস জেনারেশন করে দিচ্ছি, এবং আপনি দেখেছেন যে আমাদের ই কমার্সে একটা মেজর গ্রোথ গত 4 মাসে হয়েছে বা 5 মাসে হয়েছে, যেটা আসলে মানে এত ফাস্ট গ্রোথ আসলে কখনো কোনো ইন্ডাস্ট্রির জন্য হয়নি। বাট এবং সেটার সাথে সাথে এটাকে চলমান রাখার জন্য আমাদের মতো বিপিও কোম্পানিগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। হ্যাঁ, ওদের কাস্টমারকে হ্যান্ডেল করা, ওদের অর্ডার টেকিংটাকে নেওয়া, ওদের যে ডেলিভারিটা যাচ্ছে সেই ডেলিভারি ম্যানটা ঠিক মতো প্রোডাক্টটা সার্ভিস দিচ্ছে কিনা, সেই জায়গাটাতে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হয়েছে। সো আপনি যেটা বলছিলেন যে যেহেতু বিভিন্ন কোম্পানিগুলোতে আসলে যেহেতু আমাদের যেহেতু কাজ কমে গেছে গ্লোবালি বলি বা আমরা ডোমেস্টিক বলি, কিন্তু আরেকটা ডিফারেন্ট অপরচুনিটি কিন্তু আমরা দেখছি সামনে, যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এখন তাদের কাস্টমার কেয়ার বলি বা ব্যাক অফিস গুলো বলি সেগুলোকে তারা আউটসোর্স করে দিবে বিভিন্ন কোম্পানিগুলো। সো এই কোম্পানিগুলো যখন আউটসোর্স করে দিবে তাদের, তার মানে আমাদের মতো বিপিও কোম্পানিগুলো কিন্তু তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হবে, এবং এই জায়গাটাতে আমাদের স্কিল ম্যান পাওয়ার দরকার। সো যেখানে আসলে আমরা ওয়ার্কআউট করছি যে কিভাবে আমরা আসলে এই ওয়ার্কিং গ্রুপটাকে তৈরি করতে পারি এবং এই ধরনের কাজের স্কোপটাকে নিয়ে আমরা ওয়ার্কআউট করতে পারি। ইভেন আমাদের আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে দেখি অথবা আমাদের লোকাল মার্কেটগুলোতে দেখি যে বিভিন্ন ব্যাংকগুলো আমরা শুনছি যে তারা কস্ট মিনিমাইজেশন করবে। সো কস্ট মিনিমাইজেশন করার একটা ওয়ান অফ দ্য এরিয়া হচ্ছে যে তার ব্যাক অফিস এবং কাস্টমার কেয়ার অথবা তাদের ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসেস গুলোকে ডিজিটালাইজ করে ফেলা, আউটসোর্স করে ফেলা। গ্লোবালিও আমরা দেখছি যে বিভিন্ন সালে আপনি যদি দেখেন যে আমরা বিভিন্ন এয়ারলাইন্স গুলো বা ট্যুরিজম সেক্টর বিভিন্ন কোম্পানিগুলোর মেজর বা বিভিন্ন কাজগুলো বন্ধ করে ফেলতেছে অথবা মিনিমাইজ করে ফেলতেছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি, যেখানে আসলে কাজগুলো আমাদের মতো দেশে কিন্তু মাইগ্রেশন হবে। সো একটা বিশাল বড় প্রসপেক্ট কিন্তু তৈরি হবে এই ইন্ডাস্ট্রিতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আরও কিছু বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, হাইলাইট করতে চাই এই মুহূর্তের সমস্যা এবং কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের একটা ফোন আছে, তেজগাঁও থেকে একজন ফোন করেছে, ঢাকার তেজগাঁও থেকে। আমি দর্শককে নামটি বলে আপনার প্রশ্নটি করবার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান বলছি তেজগাঁও থেকে, ঢাকা থেকে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে মিস্টার তৌহিদ হোসেন স্যারের কাছে। জি। তো আমি জানতে চাচ্ছি যে বাক্য তো বেশ লিডিং পর্যায়ের একজন মানে একটা সংগঠন, তো করোনার কারণে আসলে আউটসোর্সিং এর অনেক ইনস্টিটিউট বা ধরেন কোম্পানিগুলো আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাক্য কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে আসলে বন্ধ হয়ে যাওয়া পরিক্রমায় যেই কোম্পানিগুলো আছে সেগুলোকে আবার যেন তারা বিজনেস রান করতে পারে? এবং বিপিও সামিট হয় প্রতি বছর,
তো বিপিও সামিটটা কিভাবে কি করা যায়, কারণ এখানে অনেক স্টুডেন্টের এঙ্গেজমেন্ট থাকে, বিপিও সামিটে অনেক লেকচারাররা আসে, খুবই মানে চমৎকার একটা অনুষ্ঠান হয়। তো সেটা আবার পুনরায় আয়োজন করার কোনো পরিকল্পনা আছে কিনা সেই তথ্যটা আমি জানতে চাচ্ছি তৌহিদ স্যারের কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ঠিক সময় উপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, সঙ্গেই থাকুন। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলাপ করছিলাম যে কর্মসংস্থান শিফটের ব্যাপারটা অনেকে ইন্টারেস্টেড। জি, আমি সরাসরি জনাব ওয়াহিদ আপনার কাছে আসতে চাই, যেহেতু দর্শক প্রশ্নটি আপনার কাছে করেছে, উত্তরটি আপনার কাছ থেকে নিতে চাই। জি, আচ্ছা, উনি যেটা বলেছে যে এখন এই মুহূর্তে যেহেতু অনেক কর্মসংস্থান একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, এমপ্লয়মেন্ট একটা শর্টেজ আছে, বিভিন্ন কোম্পানি কাট ডাউন করছে, এবং সেই কারণে বাক্যর একটা সুযোগ আছে, যেহেতু আপনারা বলছিলেন যে বাক্যর আন্ডারে অনেক বেশি কর্মসংস্থান, এবং এই মুহূর্তে এই সময়টাকে অনেকের কাজে লাগানোর স্কোপ আছে। তো সেই বিষয় নিয়ে কীভাবে কাজ করছেন? এবং আরেকটি বিষয় হচ্ছে সামিট। প্রতি বছরই সামিট যখন হয়, বিপিও সামিট, তখন অনেকেই ইনভলভ থাকে, এবং ইয়াং জেনারেশন যারা আছে তাদের একটা ক্রেজ থাকে কিন্তু এখানে আসার জন্য, অনেকে ইনভলভ থাকে অনেকভাবে। সো এবারের সামিটটার দিকে আসলে কিভাবে প্ল্যান করছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড কোশ্চেন, দুইটাই ভেরি রেলেভেন্ট কোশ্চেন। আমি প্রথমটা বলি যে অ্যাবসলিউটলি রাইট, যে এখন যে সিচুয়েশন আছে দ্য হোল ওয়ার্ল্ড, বাংলাদেশেও এটার কোনো ভিন্ন কিছু নাই, যে এখানে কিছু জব যে লস হবে না সেটা আসলে বলাটা ঠিক না। এখানে কিছু জব লস হবে, ইন্ডাস্ট্রি সবাই সাফার করতেছে, বাট আমার যেটা মনে হয় যে এখানে কিন্তু নতুন অপরচুনিটিও ক্রিয়েট হবে। আমরা যেভাবে কাজ করছি আমাদের মেম্বারদের সাথে, আমরা বিভিন্ন রকমের ভাবে সহযোগিতা করছি যে জব যাতে লস কম হয় বা একদমই যাতে না করা যায়, সেই হিসাবে আমরা রেকমেন্ডেশন দিচ্ছি যে ঠিক আছে, কিছুটা যদি বেনিফিট কাট ডাউন করে, কিছুটা যদি স্যালারি কাট ডাউন করে, জাস্ট টেম্পোরারি যদি সবাইকে কাজে রাখা যায়, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। তারপরে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই সিচুয়েশনটা থেকে যতটা আস্তে আস্তে আমরা বেরিয়ে আসতেছি, নতুন নতুন অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং নট অনলি ইন বাংলাদেশ, হোল ওয়ার্ল্ডেই কিন্তু নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। অন্যান্য কান্ট্রিও কিন্তু অ্যাজ এ ডেস্টিনেশন বা বিজনেস কন্টিনিউটি প্ল্যান হিসাবে কিন্তু বাংলাদেশকে দেখছে। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণের একটা কাজের সম্ভাবনা সামনের দিকে আছে। তো এই ইন্টারিম পিরিয়ডে যেটা আমরা সবাইকে সাহায্য রেকমেন্ড করছি যে আপস্কিলিং করার জন্য, যারা হয়তো বা যদি জব লস হয়ে থাকে তারা যাতে বসে না থাকে। সেখানে কিন্তু আইসিটি ডিভিশন থেকে অনেক ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন আগেই আইসিটি ডিভিশনের একটা প্রজেক্ট এলআইসি থেকে কিন্তু কোর্সেরার মাধ্যমে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে ইন্ডাস্ট্রিতে থেকে, যেখানে আপনার ঘরে বসে আপনার আমেরিকা বা বাইরের সব জায়গার সার্টিফিকেশন সহ ট্রেনিং এর সুযোগ করে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রির যারা কর্মরত আছে। তো আমি সবাইকে রেকমেন্ড করব, সাজেশন দিব যে তারা যাতে আপস্কিলিং করে, নিজেদের যাতে স্কিল সেটটাকে নেক্সট যে টেকনোলজি আসছে এবং পোস্ট কোভিড যে অপরচুনিটি গুলো আসবে সেটার সাথে কিভাবে সামঞ্জস্য রেখে তারা তাদেরকে রেডি করতে পারে, সেই জিনিসটাতে নজর দেয়, এবং সেখানে যাতে তারা নিজেদেরকে স্কিল সেটটা বাড়ায়, তাহলে কিন্তু জবের কোনো সমস্যা হবে না। আর একটা যেটা হচ্ছে যে আমাদের বিপিও সামিটে যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি, তো এই বছরও আমাদের করার প্ল্যান ছিল, কিন্তু এই কোভিড সিচুয়েশনের জন্য আপনারা সবাই জানেন যে আসলে নট অনলি বাংলাদেশ, পৃথিবীতে কোথাও কোনো এরকম ফিজিক্যালি কোনো সেশন বা কোনো প্রোগ্রাম হচ্ছে না। তো আমরাও এটার বাইরে না, তো এই জন্য এই বছরের প্রোগ্রামটা আমরা চিন্তা করছি যে অনলাইনে বা ডিজিটালি আমরা করব। সেখানে আমরা বাইরের অনেক নলেজেবল গেস্টদেরকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারি, তাদের নলেজ শেয়ারিং, কোভিড সিচুয়েশনে কিভাবে তারা কাজ করছে, কি কি নতুন অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে, কিভাবে স্কিল সেট বাড়ানো যায়, কিভাবে তাদের এডুকেশন সিস্টেমটাকে কিভাবে আরো আপ টু ডেট করা যায়, এগুলো বিভিন্ন ধরনের আমরা এখন প্ল্যান করছি। তো হোপফুলি বিপিও সামিট হবে, ফিজিক্যাল হয়তো বা নাও হতে পারে বিকজ অফ দ্য সিচুয়েশন, বাট এই সিচুয়েশন থেকে বেরিয়ে গেলে হয়তো বা পরবর্তীতে আমরা আবার আমাদের আগের জায়গাতে আমরা ফিরে আসবো। বাট অনলাইনে হলেও কিন্তু এখানে আপনার সুযোগ থাকবে সবাইকে জয়েন করার, ইয়াং জেনারেশন বলেন, স্টুডেন্ট বলেন, দেশের ভিতরের লোকজন বলেন, দেশের বাইরের লোকজন বলেন, সবারই কিন্তু একটা বিশাল একটা সুযোগ আছে, যেখানে ফিজিক্যালি হলে অনেকের সময় অনেকে আসতে পারতো না বা অ্যাটেন্ড করতে পারতো না, এখন কিন্তু অনলাইনে ঘরে বসে বা কাজে বসে যেখানে সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ যে এই বিষয়টা আপনি বললেন যে নতুন সময়কে আসলে কাজে লাগিয়ে আমরা ওয়েবিনারের মাধ্যমে কিংবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে আপনারা এই বছরের বিপিও সামিট করার পরিকল্পনা করছেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকেই ইন্টারেস্টেড হবে, কারণ দেশের বাহিরে অনেক বাঙালি রয়েছে, তারাও যদি তাদের কাজের ফাঁকে কোনো কিছুতে ইনভলভ হতে চায় তারাও খুব ইন্টারেস্টেড ফিল করবে। আমি একটু আপনার কাছে আসি যে যেহেতু আমরা জানি যে বাক্যর অনলি 10% হচ্ছে কল সেন্টারের কাজ, কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক আউটসোর্সিংয়ের মধ্যে অনেক কিছুই পড়ে, সেই বিষয়গুলো একটু ডিটেলস জানতে চাই। ধন্যবাদ। এবং কাজগুলো তারা কিভাবে করছে এই মুহূর্তে। যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার আউটসোর্সিং, সেই নামটা দেখে অনেকে ভাবে যে কল সেন্টার নিয়ে আসলে আমাদের কাজ, এটা আসলে গ্লোবালি 10%, বাংলাদেশে আমরা প্রায় 25%-এর মতো আমাদের মেম্বাররা কল সেন্টারের উপরে কাজ করতেছে। তো এই কল সেন্টার ছাড়া যদি আমরা দেখি ব্যাক অফিসের প্রচুর কাজ আছে, যেটা একটা বড় অংশ। আপনার মনে করেন ডেটা এন্ট্রি, সেটা বাক্যর মেম্বাররা করছে, গ্রাফিক্স ডিজাইনিং সেটা বাক্যর মেম্বাররা করছে, ডিজিটাল মার্কেটিং বাক্যর মেম্বাররা করছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং, যেটা হচ্ছে বাংলাদেশে বসে অ্যাকাউন্টেন্ট প্রফেশনালরা বিদেশের বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টসের কাজগুলি ঘরে বসে করে দিচ্ছে, এবং সেটা বিভিন্ন অনলাইন টুলসের মাধ্যমে। দেখেন যে একটা সময় ট্রেডিশনাল ধারণা ছিল যে যারা অ্যাকাউন্টেন্ট তারা টিপিক্যালি বাংলাদেশে কাজ করবে, বাট বাংলাদেশে কিন্তু মোর দেন 50,000 গ্র্যাজুয়েট অ্যাকাউন্টেন্ট আছে যারা কিন্তু স্পেশালাইজ হচ্ছে তার কাজে। বাট তাকে যদি আমরা টপ আপ ট্রেনিং দেওয়া হয় কীভাবে সে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে সে কাজ করবে, তাহলে কিন্তু সে গ্লোবাল মার্কেটে অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল হিসেবে কাজ করতে পারছে। সেখানে একটা বড় কাজ বাংলাদেশে আমাদের যারা শুরু হয়েছে অলরেডি। বাংলাদেশে বসে মেডিকেলের কাজ করা হচ্ছে, মেডিকেল স্ক্রাইব। মনে করেন যে আমেরিকাতে একটা ডক্টর রোগী দেখছে, বাংলাদেশে একজন আছে ট্রেন পারসন যে বাংলাদেশে বসে গুগল গ্লাস দিয়ে ডাক্তারের চোখেও গ্লাস পরা, যে কাজ করছে তার চোখেও গ্লাস পরা। সো ডাক্তার যেভাবে রোগীটা দেখছে সে ফিজিক্যালি কিন্তু বাংলাদেশেও ভার্চুয়ালি দেখতেছে, এবং সেটা কিন্তু তখন সে ইনপুট দিচ্ছে, তার ডায়াগনোসিস রিপোর্টগুলি সে এন্ট্রি করছে। সো এই যে কাজগুলি সেটা কিন্তু আসলে আমরা বিপিও সেক্টরটা অনেক কাজের অংশ হিসেবে আছে। এই ডাক্তারের কাজ, এই লয়ারদের কাজ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টদের কাজ, গ্রাফিক্স ডিজাইনিং, ব্যাক অফিস, আইটি সার্ভিস। দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা কোম্পানির অনেক লোক আছে, সে লোকগুলিকে ব্যাক অফিস থেকে তাদের সাপোর্ট দেওয়া, অনলাইনে হোক, তাদেরকে বিভিন্ন কম্পিউটার ফিক্সিং করে দেওয়া হোক, সেই কাজগুলো বাংলাদেশে বসে করা হচ্ছে। ইভেন কি সিকিউরিটি ক্যামেরা, সিসি ক্যামেরা, যেটা জানি যে বাইরে কিন্তু প্রচুর ক্যামেরা, তারা কিন্তু সিকিউর, প্রতিটা স্টেপে কিন্তু তাদের ক্যামেরা দিয়ে তারা এটাকে সেট আপ করে রাখে। সো একটা শপিং মল আছে, সেখানে তো 2000 ক্যামেরা আছে, সেই 2000 ক্যামেরা কিন্তু মনে করেন লন্ডন থেকে বসে মনিটর করা হয়, কিন্তু সেই কাজটা কিন্তু এখন বাইরে বিভিন্ন দেশে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, কারণ এই কাজটা কিন্তু বাইরে আসলেই খরচটা কমে যাচ্ছে। লন্ডনে বা আমেরিকাতে যে লোকটার যে পার আওয়ার যে কস্ট, সেই কস্টের থেকে বাংলাদেশে কিন্তু খরচটা অনেক কম। এই যে এত রকম যে কাজগুলি বের হচ্ছে, সেখানে কিন্তু ওই স্পেসিফাই করা দেখা যাচ্ছে অনেক, আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে অনেক কোম্পানি আছে তারা হয়তো বা অ্যাকাউন্টিংয়ের কাজ করে, প্রফেশনাল কাজ করে, অথবা 5 বছর যাবত ধরে কাজ করতেছে, বাট তারা জানে না যে তারা বিপিও করতেছে। তারা এটা তার কাজ, আমি কাজ পেয়েছি, কাজটা কিন্তু করতেছি, কিন্তু তারা যখন জানবে বিপিও করছি তখন কিন্তু বাক্যর তারা মেম্বার হতে পারবে। বাক্যর মেম্বার হলে কিন্তু তারা তখন অনেকগুলি বেনিফিট পাবে। লাইক এই যে লাস্ট 4 মাসে দেখা গিয়েছে সরকার কিন্তু ইমার্জেন্সি সেবাকে উন্মুক্ত করেছে। তারা কিন্তু এই মুহূর্তে বাক্যর মেম্বার কতজন? আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ মেম্বার আছে 120 জনের বেশি যারা কাজ করতেছে, এবং একই সাথে হচ্ছে যে আপনার যে মেম্বারশিপ বেনিফিটগুলো, যেটা আমাদের প্রেসিডেন্ট ওয়াই শরীফ বললেন যে আমাদেরকে লাস্ট 4 মাসে পলিসি লেভেলের যে সাপোর্টগুলি, লাইক বাক্যর মেম্বাররা চিঠি পেয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট, ইফ দে ওয়ান্ট টু মুভ ফ্রম দেয়ার হোম টু অফিস, তাদের রাস্তায় কোথাও ব্যারিকেড হবে না, সেটা কিন্তু একটা আমরা কাজ করেছি। আমার একজন দর্শক আছে, আমি একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমার নাম আতিক, আমি ঢাকা থেকে বলছিলাম। তো আজকে আসলে আমি অত্যন্ত আনন্দিত, দুইজন ব্যক্তি আছেন যে ওয়াহিদ শরীফ এবং তহিদ হোসেন ভাই, ওনারা অত্যন্ত এই আউটসোর্সিং অত্যন্ত দক্ষ নেতৃত্বে এই সেক্টরটাকে আসলে ওনারা নিয়ে আসছেন এগিয়ে, এবং অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। তো আমার ছোট একটা কোশ্চেন হলো দুইজনের কাছে, গভর্নমেন্ট হাইটেক পার করছে, সফটওয়্যার টেকনোলজি পার করছে, এখন আবার আইটি ইনকিউবেটর করতেছে একেবারে রুট লেভেলে। তো এই তাদের সংগঠন থেকে আমাদের এই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভস গুলো,
এগুলোর সাথে তাদের আসলে মানে ওই কাজ করার ভবিষ্যতের প্ল্যানটা কি, এবং ওনারা গভর্নমেন্টের প্ল্যানের সাথে তাদের প্ল্যানগুলোকে কিভাবে অ্যালাইন করতে চায়, এই বিষয়গুলো যদি একটু বলেন তাহলে হয়তো আমাদের মাস পিপল একটু উপকৃত হবে। আমি জানি ওনারা অত্যন্ত এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি, আপনি সঙ্গেই থাকুন আমাদের। যে বিষয়টি আপনারা গত 10 বছর ধরে কাজ করে চলেছে এবং সরকারের সাথেই কিন্তু আপনারা কাজ করছেন, একটু শুনবো কার কাছে আসবো এই উত্তরটি? আমি দিচ্ছি। যে আতিক সাহেব ধন্যবাদ চমৎকার একটা কোশ্চেনের জন্য। আসলে লাস্ট 10 বছর কিন্তু কাজ করছি আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট একসাথে, মানে হ্যান্ডশেকিং মোডে, যে আমরা যে কাজগুলি করছি। কিছুক্ষণ আগে আমাদের প্রেসিডেন্ট বলেন যে আইসিটি ডিভিশনের LICT যে কোর্সেরা যে ট্রেনিং করাচ্ছে, 5000 ট্রেনিং বিনামূল্যে করাচ্ছে। হাইটেক পার্ক অথরিটি 28টার বেশি হাইটেক পার্ক অথরিটি কিন্তু পার্ক করেছে। পার্কগুলি কিন্তু আসলে শিশু পার্ক না বা কোনো মিউজিয়াম না, ইজ আ টোটালি কমপ্লিটলি ফর দ্য ICT ইন্ডাস্ট্রির জন্য, যারা IT বিজনেসে আছে তাদের জন্য কিন্তু পার্কগুলিকে ডেভেলপ করেছে। এবং তার মধ্যে আপনার কালিয়াকৈরে আছে, কারণ বাজারে আছে, যশোরে আছে, এবং অনেক 28টা পয়েন্টে কিন্তু আছে। এবং তাছাড়াও কিন্তু শেখ কামাল যে ইনকিউবেটর সেন্টার, সেখানেও কিন্তু প্রায় আমার যদি ভুল না করে থাকে 8টা হয়ে গেছে অলরেডি। সো এই জায়গাগুলি কিন্তু আমাদের নেক্সট টার্গেট, বিকজ অফ ঢাকা কেন্দ্রিক আমরা বিজনেস করছি। চিটাগাং আমাদের মেম্বাররা আছে, যশোরে আমাদের মেম্বাররা যারা কিন্তু অলরেডি হাইটেক পার্কে তারা অফিস করে, তারা কাজ করতেছে। চিটাগাঙ্গেও কিন্তু হাইটেক পার্কের কাজ চলতেছে, সেখানে হয়ে গেলে আমাদের মেম্বাররা চলে যাবে। কারণ হাইটেক পার্কে হচ্ছে সরকার থেকে আমরা ওয়ান স্টপ সলিউশন এক্সপেক্ট করি, যেখানে পাওয়ার, ইউটিলিটি, ইন্টারনেট, সাবসিডাইজ বেনিফিটস সেগুলো থাকবে। সো দ্যাট যারা মেম্বার বা হাইটেক পার্কে যারা অফিস নেবে তারা কিন্তু আসলে তাদের লং টার্ম প্ল্যান করতে পারবে। কারণ দেখা যায় আমরা যখন একটা অফিস ভাড়া নেই, সেখানে কিন্তু সবগুলি ফ্যাসিলিটি এনশিওর করা সম্ভব হয় না, বিকজ এখানে একটা অফিসে অনেক রকম ক্যাটাগরির বিজনেসম্যান থাকে, লাইক আপনার ট্যুরিজম থাকতে পারে, IT থাকতে পারে, ট্রেডিং থাকতে পারে। সো আমি একটু যেতে সময় একটু কম আছে আমাদের হাতে, যারা অনলাইনে যুক্ত আছেন তাদের কাছে একটু আসি এবং সাথে বিদায়ও নিয়ে নিব। জনাব ওয়াহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং জনাব তানজিরুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ থাকার জন্য আমাদের সাথে। আসলে এই বিষয়টা অনেক বড় এবং অনেকের অনেক ইন্টারেস্ট আছে, আমরা নিশ্চয়ই আরও বেশি সময় আপনাদেরকে সঙ্গে পাবো পরবর্তী কোনো পর্বে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে যেহেতু আমি একটু সংক্ষেপে জানতে চাইবো যে বাংলাদেশের যেহেতু শুধু শহর কেন্দ্রিক না, পুরো বাংলাদেশের সব মানুষ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানে দুঃখ এখন বেশি তাদের কর্মসংস্থান নিয়ে। তো তাদের জন্য তাদেরকে আমরা কিভাবে ট্রেন আপ করে তাদেরকে আমাদের টেরিটরিতে আনতে পারি, এবং মানে কোন কোন জায়গায় আসলে BPOর বাক্যর ইনভলভমেন্ট আছে, একদম সংক্ষেপে বললে তাদের কনফিডেন্স বাড়াতে হবে, তাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, এবং কম্পিউটার স্কিল বাড়াতে হবে। তিনটা যদি স্কিল বাড়ানো হয় তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু বাক্য হোক, BP হোক বা এনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আচ্ছা, যে বিষয়টি হচ্ছে গিয়ে অনেকেই যে ট্রেনিংয়ের ব্যাপারটা দেখা যাচ্ছে, একজন মাস্টার্স পড়াশোনা শেষ করলো, কমপ্লিট করার পরে তাকেও দেখা যাচ্ছে যে মানে এই অনলাইন বেস ব্যাকগ্রাউন্ডটাতে তারা অনেক উইক। তো এই বিষয়গুলো কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা আছে? ট্রেনিং কিন্তু আছে। দেখুন, ICT ডিভিশন থেকে একটা ট্রেনিং হচ্ছে যে লার্নিং আর্নিংয়ের, সেখানে 40,000 লোককে ট্রেনিং করানো হচ্ছে। বাট এটা অভিজ্ঞতা যেটা আমি শুনলাম যে অনেককে অফার করা হচ্ছে ফ্রি অফ কস্টে, বাট বাঙালি যেটা হচ্ছে ফ্রিটাও নিচ্ছে না। আমরা চাই যে সবাই যেন তাদের নিজের জায়গাটা স্ট্রং করতে পারে, যার যেখানে ল্যাকিং আছে সেই জিনিসটা কাজে লাগাতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ সময় করে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। যেখানে আছেন খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো আমি শারমিন নিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।